এই গণভোট কখন হওয়াটার সাথে কি রিলেটেড? এটা কি কোনো সাংবিধানিক বিষয়, না এটা কোনো সুবিধা অসুবিধার বিষয়? অন্তর্বর্তী সরকার তারা প্রতিজ্ঞাবদ্ধ স্মরণকালে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন করবেন, তারপরেও এই ভয়টা কেন থাকছে? কিছু কিছু দল তারা ইলেকশন একটু লেটে চেয়েছে বলতে তারা কিছু কারণ বলেছে যে আমরা বিচার চাই, সংস্কার চাই, দেন ইলেকশন চাই। আমরা দলগতভাবে বলেছিলাম আমরা সবগুলো চাই, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাই। যেমন আমরা আগেও বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা সম্ভব। পরে যখন সরকার ফেব্রুয়ারিতে দিয়েছে আমরা বলছি ওকে, ফেব্রুয়ারি অসুবিধা নেই। এখন কথা হচ্ছে ইলেকশন পিছাইলে আসলে কার লাভ, বা ইলেকশন না হইলে কার ক্ষতি? ইলেকশন পিছাইলে, ইলেকশন যে এত ডিলে হয়েছে, কিছুটা বিএনপির ক্ষতি হয়েছে, এবং বিএনপির এই ক্ষতির ব্যাপারে অন্যান্যদের যত না দায় আমি দেবো, আমি বিএনপিরও কিছুটা দায় দেবো, যে বিএনপিও এখানে দায়ী এই ইলেকশন পেছানোর পেছনে। সেটা আমি ব্যাখ্যা করব যদি আপনি সময় দেন। প্রথমত হলো যে আমি যেটা মনে করি যে এই গণভোট নিয়ে ইলেকশন, গণভোট আগে পরে হওয়ার সাথে ইলেকশন পেছানোর আগানোর কোনো সম্পর্ক নাই আমি মনে করি। কেন মনে করি? কারণ গণভোট এটা সিম্পল। আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি, এই জুলাই সনদের ব্যাপারে আমরা জনগণের রায়টা জানতে চাইব, জনগণ এটাকে কি বলে। এখন আগে একটা বিতর্ক ছিল এটা বৈধ কি অবৈধ, গণভোট করা যাবে কি যাবে না। যখন আমরা সবাই একমত হয়ে গেলাম, বিএনপি প্রথমে রাজি হচ্ছিলাম, পরে বিএনপি রাজি হয়েছে, এনসিপি চেয়েছিল গণপরিষদ নির্বাচন, এনসিপি পরে রাজি হয়েছে। এখন দেখা দিয়েছে গণভোট কখন হবে। এই গণভোট কখন হওয়াটার সাথে কি রিলেটেড? এটা কি কোনো সাংবিধানিক বিষয়, না এটা কোনো সুবিধা অসুবিধার বিষয়? আমরা দেখেছি যে বেশিরভাগ আলোচনা হয়েছে সুবিধা অসুবিধা নিয়ে। বিএনপি বলেছে একসাথে করলে খরচ কম, বিএনপি বলেছে একসাথে করলে ভোটার মোবিলাইজেশন বেশি হবে। আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি, আমরাও কিন্তু এই যুক্তিতে এটাকে সাপোর্ট করেছি যে এটা ইলেকশনের ডেতে একই দিনে হতে পারে। জামাত এটা নিয়ে একটা যুক্তিতর্ক তুলে ধরেছে, দুইটা যুক্তি দিয়েছিল জামাত। তার মধ্যে একটা জামাত বলেছে যে ইলেকশন ডেতে করলে, আগে করলে সুবিধা যেটা, বা ইলেকশন ডেতে করলে একটা অসুবিধা হচ্ছে ইলেকশনের সময় মারামারি হয়, গণ্ডগোল হয়, কেন্দ্র দখল হয়, কেন্দ্র বাতিল হয়, নানা রকমের কেওয়াস হয়। এই সমস্ত কেওয়াসে যখন কেন্দ্র বন্ধ হয়ে যাবে তখন একই সাথে কিন্তু গণভোটও বন্ধ হয়ে যাবে। এইটা একটা, গণভোটটা এটার সাথে এফেক্টেড হয়ে যাবে, আগে করলে গণভোট এফেক্টেড হবে না। এটা রিজনেবল একটা যুক্তি। আরেকটা যুক্তি জামাত দিয়েছিল যেটা আমরা মনে করি এটা ভালো যুক্তি না। জামাত বলেছে যে দুইটা আলাদা আলাদা ব্যালটে ভোট দিতে অনেক যারা একটু অসচেতন ভোটার আছেন তারা কনফিউজ করবেন, একটা হয়তো বুঝবেন না, আরেকটা দিবেন, নানা ধরনের কথা। আমাদের কাছে মনে হয় না যে এটা খুব শানিত যুক্তি, কারণ আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের লোকেরা কিন্তু 3টা ব্যালটে ভোট দেয়, 3টা পদে ভোট দেয়, চেয়ারম্যান দেয়, ভাইস চেয়ারম্যান দেয়, মহিলা পুরুষ দুটাকে দেয়, বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর পুরুষ মহিলাকে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আগে হলে ভোটার ট্রানজিশন কম হবে, কারণ কেউ তো আর ভোটারদেরকে জোর মানে মোবিলাইজ করে নিবে না, উৎসাহিত করে নিবে না, যেটা আমরা ভোটের সময় নিব। আমাদের সবার প্রার্থী থাকবে, আমরা আরও নিজের ভোট দেওয়ানোর জন্য নিয়ে যাব। এই যুক্তিতে ইলেকশনের ডেতে হলে কোনো অসুবিধা নাই। আবার ইলেকশনের ডেতে যদি করা যায় তাহলে আপনার কিন্তু খরচও কিছুটা সাশ্রয় হয়, 5,000-7,000 কোটি টাকার একটা হিসাব আছে, টাকা সাশ্রয়। কিন্তু জামাত যে থ্রেডটা বলেছে ওই থ্রেডটাকে আপনাকে ধারণ করতে হয়। থ্রেডটা কেন মঞ্জু ভাই, মানে সবগুলো রাজনৈতিক দল আপনারা প্রত্যেকে একমত যে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, অন্তর্বর্তী সরকার তারা প্রতিজ্ঞাবদ্ধ স্মরণকালে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন করবেন, তারপরেও এই ভয়টা কেন থাকছে? না, এখন ভয়টা তো থাকছে, অনেক সময় ভয় থাকা খারাপ না। ভয় থাকলে হয় কি, মানে আপনাকে যদি কেউ বলে যে এখানে যাও না, এটা তখন আপনি সতর্ক থাকেন, মানে আপনি মানে একটা আলাদা করে আপনার একটা প্রস্তুতি থাকে। এই ভয়টার কথা আমরা বলছি এই জন্য যাতে সতর্ক থাকে, মানে যাতে বিপদটা না হয় আর কি। কথা বোঝেন নাই? আমাদেরকে কোথাও যাওয়ার সময় মা বাবা বলতো না কারো কাছে থেকে খায়ও না, ঘুমায় যায়ও না, পকেট ঠিকঠাক রাখবা। তো আমরা তো এটার মানে যে ভয় আমি বাসে উঠবো না তা না, উঠে আমি মানে যাতে সতর্ক থাকি, আমার যাতে বিপদ না হয়, আমরা ভয়ের কথাটা বলছি। আমি সেটা মেনে নিলাম। এখন এই ধরেন ইউনিয়ন পরিষদের 3-4টা ব্যালটে ভোট দেওয়া আর জুলাই জাতীয় সনদ এর 48টা সংবিধান সংস্কার সংক্রান্ত যেই বিধান, সেটা তফসিল 1, মানে সহজ ভাষায় বলতে সামগ্রিক ব্যাপারটাতে মূল যারা অংশগ্রহণ করবেন, যে ভোটার যারা সাধারণ মানুষ, তারা কতটুকু বোঝেন, বা এই মুহূর্তে না হোক অন্তত যদি ফেব্রুয়ারিতেও হয় 3 মাসের মধ্যে কতটুকু বোধগম্য হবে তাদের কাছে? দেখেন, বোধগম্য হওয়ার দায়িত্ব তো ভোটারের।
আচ্ছা, আপনি ভোটের আগে রাজনৈতিক দলগুলা দেয় না, ইশতেহার দেয় না, একটা ইশতেহার দেয় না যে আমি এই করব, আমি এই করব, আমি এই করব। আরেকটা রাজনৈতিক দল দেয়, ইশতেহার পড়েই কয়জনে ভোট দেয়? দেয় না তো। কিন্তু যে ভোট দেয় সে কিন্তু ওই দল কিন্তু ওই ইশতেহার বাস্তবায়নের একটা ম্যান্ডেট পায়। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখানে কোনো কোনো ভোটার তো আছে পুরোটা পড়বে, ইশতেহার পুরোটা পড়বে, পড়ে দলকে জিজ্ঞেস করবে, জানবে, ঠিক না? সে এই 3 দলের ইশতেহারের মধ্যে বিবেচনা করে যেই দলেরটা ভালো সেখানে সে ভোট দেয়। ভোট দিয়ে তাকে আসলে এখতিয়ার দেয়, তাকে ম্যান্ডেট দেয় যে আপনার এই ইশতেহারের সাথে আমি একমত। এরপরে সে জবাবদিহি করে যে বিএনপি এই ইশতেহার দিয়েছিল, করে নাই কেন, তাই তো? তো সুতরাং আপনার এই যুক্তিটা খাটে না আমাদের দেশে। অনেকে এই যুক্তিটা দিচ্ছেন, আমি দেখলাম। নো, আমাদের এই যে এত আলোচনা হচ্ছে, এত বিশ্লেষণ হচ্ছে, এটার ভিত্তিতে একজন লোক ডিসাইড করবে যে জুলাই সনদটা অ্যাকসেপ্টেবল কিনা। সে কিন্তু প্রত্যেকটা ধারা ধরে ধরে ভোট দিবে না, সে অ্যাজ এ হোল এটাকে বিবেচনা করবে যে এটা ঠিক আছে কিনা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, ধরেন আবার একই সাথে বিএনপির যে বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আপত্তি আছে, যে নোট অফ ডিসেন্টের অন্তর্ভুক্তি বা পরবর্তীতে যে পিআর পদ্ধতির কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, যেগুলো নিয়ে মূলত প্রতারণার এই কথাবার্তা আসছে। একটা না ক্যাম্পেইনও অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম। ধরেন ইলেকশনের একই দিন বিএনপিকে অনেকে হ্যাঁ বললো, গণভোটকে না বললো, বা গণভোটের ব্যাপারে আসলে কত পার্সেন্ট টার্ন আউট হলে আমরা তখন সেটাকে মনে করে নিব যে না ঠিক আছে, এটাতে এখন গ্রহণযোগ্যতা সীমা অতিক্রম না। এটা তো ব্যাপার হচ্ছে, এটা হতে পারে সিম্পল মেজরিটিতে হতে পারে। ওকে, আমরা যেভাবে বলি সিদ্ধান্ত হবে মেজরিটির ভিত্তিতে। আবার একটা থ্রেশহোল্ডও থাকতে পারে, এত কম যদি কাউন্ট হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা। এটা আমি মনে করি এটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা ডিক্লারেশন তো আসবেই, একটা নির্দেশনা আসবে, বা নির্বাচন কমিশন নির্দেশনা দিবে, সারা পৃথিবীতে কীরকম হয় সেটার সাথে মিলিয়ে হয়তো একটা দিবে। এটা নিয়ে খুব বড় ধরনের জটিলতা হবে না। প্রশ্ন হচ্ছে না ভোট দিবে কিনা কেউ। অনেকে আমি আলোচনায় শুনলাম যে বলছে যে আওয়ামী লীগ না ভোট দিতে পারে, বিএনপিরও কোনো কারণে রেগে ক্ষুব্ধ হয়ে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা না ভোট দেব। দেখেন, এখানে না ভোট দিলে কার লস? এখানে না ভোট দিলে সবচেয়ে লস বেশি আমি মনে করি আওয়ামী লীগের। এই সনদে যদি কেউ বিনা দ্বিধায় হাঁ দেয় সেটা আওয়ামী লীগেরই দেওয়া উচিত। কারণ এই সনদে আমরা এমন কিছু কথা লিখেছি যার কারণে যারা মানে মাইনরিটি ভয়েস বা যারা হচ্ছে অপোজিশন, তাদেরই এখানে সুরক্ষাটা বেশি। বিএনপি পরোক্ষভাবে কেন সংস্কারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে এত আলোচনা করেছে এই জন্য বিএনপির পরোক্ষভাবে বিএনপির মধ্যে কাজ করছে যে বিএনপি সরকারি দল হতে পারে। কারণ বিএনপি 15 বছর ধরেই সরকারি দল হওয়ার মতো একটা পপুলারিটি এক্সিস্ট করে আসছে, এবং টপ অফ দি পজিশনে সে হাসিনার পতনের সময় বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ, মানে এটা হচ্ছে পারসেপশন যে বিএনপি সবচেয়ে পপুলার দল। এখন এটা পপুলারিটি বাড়ছে কমছে, এই ধরনের অনেক ব্যাপার আছে। সেই আলোচনা নিশ্চয়ই আমি আপনাকে যেটা বলছি যে জুলাই সনদে স্বাক্ষর করার সবচাইতে পসিবিলিটি হচ্ছে অল অফ দি যারা মাইন্ড সেট আপে যারা অপোজিশন আছে তারা। সো এটা তো অলওয়েজ বিগার হবে, এটা অলওয়েজই মানে বড় সংখ্যা হবে। এবং বিএনপিও যেহেতু বিএনপি এটাকে ওন করে, 31 দফা বিএনপি এটাতে স্বাক্ষর করেছে। বিএনপি অবশ্য যেই কপিতে স্বাক্ষর করেছিল আর এখন যেই কপিটা না বিএনপি কোনো কপিতে স্বাক্ষর করে না, আমি আপনাকে সংশোধন করে দিই। আচ্ছা, আমরা সবাই মিলে বিএনপি সহ স্বাক্ষর যেটাতে করেছি সেটা হচ্ছে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছি। আচ্ছা, জুলাই সনদ যেটা তৈরি হয়েছে এটা আমাদের স্বাক্ষরের আগেই তৈরি হয়ে গেছে, এবং এটার সাথে বিএনপি আমরা সবাই একমত হয়েছে, এনসিপিও একমত হয়েছে।